প্রথমে হলুদের মানে লালের সঙ্গে আমি এই যে হলুদ 172 ওহম, আবার লালের সঙ্গে নীল 164 বা 65, 330 ওহমের যে কোনো একটা লোহার জিনিস নিয়ে আমরা এই যে চার্জ করবো। থেকে আলো বেশি নিউট্রালটা লাল ধরে, আলো বেশি সব থেকে কোনটা হলুদে। আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমের 25 নম্বর ভিডিওতে একটা 3 তারযুক্ত ফ্যানের সঙ্গে কিভাবে ক্যাপাসিটার সংযোগ করতে হয় সেটা শিখব। তার পাশাপাশি একটা মাল্টিমিটারের মাধ্যমে কিভাবে কোনটা স্টার্টিং কয়েল কোনটা রানিং কয়েল বের করে কোনটার সঙ্গে ক্যাপাসিটার কানেক্ট করতে হয় সেটা শিখব। পাশাপাশি টেস্ট বোর্ডের মাধ্যমে কিভাবে কোনটা স্টার্টিং কয়েল কোনটা রানিং কয়েল বের করে ক্যাপাসিটার সংযোগের বিষয়টা শিখব। তবে আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের ভিডিওটা অনেক লম্বা হবে, কারণ আজকে যে বিষয়গুলো আমি তুলে ধরবো সেটা মানে একের পর এক পরম্পরা ভুল করে আসছে, অর্থাৎ যুগের পর যুগ এই ভুলগুলো মানুষ করে আসছে বলেই এই ভুল কনসেপ্টগুলো মানুষের সামনে আসছে। ভুল হওয়ার কারণটা আমি ব্যাখ্যা করব। আশা করি আমি এই ভুলটা আপনাদের সংশোধন করতে পারবো। আপনারা ইঞ্জিনিয়ার, আপনাদেরকে ইঞ্জিনিয়ারের মতো চিন্তা করতে হবে, শুধুমাত্র মিস্ত্রির মতো চিন্তা করলে হবে না। বিভিন্ন দোকানে যারা সার্ভিসিং করে, ফ্যান সারে, টিভি সারে বা অনেক কিছু সারতে পারে, অনেক তারা অভিজ্ঞ, কিন্তু যেটা ভুল সেটা ভুল, যেটা ভুল সেটাকে ভুলই বলতে হবে। ওই টেকনিশিয়ান বলেন বা আপনার যারা এই মিস্ত্রি বলেন, যত সঠিক বলুক সেটা সঠিক না, ভুল জিনিস ভুল। সঠিক কোনটা, যেটা সায়েন্টিফিক, যেটা ম্যাথামেটিকভাবে প্রুভ করা যায় সেটা হচ্ছে সায়েন্টিফিক। আর এর মধ্যে অনেক কিছু থাকে যেগুলো স্টাডির মধ্যে থাকে। আর এই একটা ভিডিও তৈরি করতে আমার অনেক সময় লাগে, মানে আগে রিসার্চ করতে হয়, তারপরে আমি আপনাদের সামনে তুলে ধরি। আমিও আপনাদের মতোই খুব সাধারণ একজন মানুষ, জাস্ট এই বিষয়গুলো পছন্দ করি, তাই আমি করি। এখন আপনারা জানেন এই এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজটা এমন একটা সিরিজ যেটা একেবারে বেসিক ইলেকট্রিক্যাল থেকে শুরু হয়েছিল, একেবারে ইন্ডাস্ট্রি লেভেল পর্যন্ত যাবে। বিভিন্ন হাই ভোল্টেজের কনসেপ্টগুলোও এই সিরিজে থাকবে। তো আজকের টপিক দেখেন, একটা ফ্যানে আমরা সাধারণত 3টা তারই দেখতে পাই, 4টা তার এখন আর দেখা যায় না। ভেতরে 4টা তারই থাকে, তবে ওখানে একটা স্টার্টিং কয়েল আর রানিং কয়েল শর্ট করে একটা তার বের করা হয়, আর 2 কয়েলের 2 মাথা বের করে নিয়ে 3টা তার করা হয়। তো এই 3টা তারের সঙ্গে কিভাবে ক্যাপাসিটার লাগাবো সেটা বের করার জন্য 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে মাল্টিমিটার আর একটা হচ্ছে টেস্ট বোর্ড। এই 2টা পদ্ধতি আছে বলে মানুষের জীবনে এত গরমিল। খুব মনে হবে বিষয়টা সহজ, কিন্তু হঠাৎ করে এমনভাবে টপিকটা ঘুরে যাবে, তখন আপনিও আজকে আশ্চর্য হয়ে যাবেন। হাজার ইঞ্জিনিয়াররাও এই বিষয়টা দেখে আশ্চর্য হয়ে যায়, আসলে হচ্ছেটা কি, এরকম একটা বিষয়। এর মধ্যে যে কথাগুলো থাকে সেটা আমি বলবো, খুব বেসিকভাবে আমি শেখাবো। তার জন্য 2টা পার্টে ভিডিওটা হবে। প্রথমে আমরা একেবারে সঠিক পদ্ধতিতে শিখব, তারপরে কিভাবে পদ্ধতিটা আসলে ঘুরে যাচ্ছে একটা টেস্ট বোর্ডের মাধ্যমে সেটা আমরা দেখব। অর্থাৎ এখানে টপিক কী দেখেন, ফাইন্ড রানিং কয়েল আর স্টার্টিং কয়েল ইউজিং টেস্ট বোর্ড, অর্থাৎ টেস্ট বোর্ডের মাধ্যমে কীভাবে স্টার্টিং কয়েল কোনটা রানিং কয়েল বের করতে হয় সেটা শিখব। ফাইন্ড রানিং কয়েল আর স্টার্টিং কয়েল ইউজিং মাল্টিমিটারের মাধ্যমে কোনটা স্টার্টিং কয়েল কোনটা রানিং কয়েল সেটা আমরা শিখব। ক্যাপাসিটার কানেকশন ইউজিং টেস্ট বোর্ড, অর্থাৎ টেস্ট বোর্ডের মাধ্যমে কীভাবে ক্যাপাসিটারটা সংযোগ দিতে হয় সেটা শিখব। ক্যাপাসিটার কানেকশান ইউজিং মাল্টিমিটারের মাধ্যমে কীভাবে ক্যাপাসিটারটা সংযোগ করতে হয় সেটা শিখব। দেখেন যে গুরুত্বপূর্ণ টপিকগুলো থাকে সবগুলাই আমি লিখে রাখছি। তো প্রথমে আমরা মাল্টিমিটারের মাধ্যমে শিখি, তারপরে আমরা টেস্ট বোর্ডের মাধ্যমে শিখব। তো এখন দেখেন, আমি ফ্যানের ভেতরকার অংশটা আগে আঁকাই। ধরেন প্রথমে আমার রানিং কয়েল, মানে ফ্যানের মধ্যে 2টা কয়েল থাকে, একটা হচ্ছে রানিং কয়েল, একটা স্টার্টিং কয়েল। স্টার্টিং কয়েল ফ্যানটাকে মানে একটা ধাক্কা দিয়ে গতি তৈরি করে, এবং রানিং কয়েলটা সবসময় কাজ করতে থাকে মানে ঘোরানোর জন্য। তবে 2টা কয়েলই সবসময় কাজ করে আর কি। আর ক্যাপাসিটরটা মূলত ফেজ অ্যাঙ্গেল তৈরি করে। এখন কয়েল কি, এটা হচ্ছে কয়েল। প্রথমে আমি রানিং কয়েল আঁকাই। রানিং কয়েল এটা বাইরে থাক বা ভিতরে থাক এটা বিষয় না, একটা রানিং কয়েল একটা স্টার্টিং কয়েল। আমি এটা বলে দিলাম রানিং কয়েল। এবার আমরা যেটা দেখব স্টার্টিং কয়েল।
মোট আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা মাথা, অর্থাৎ এটা আমাদের স্টার্টিং কয়েল। এখন 4টা মাথার মধ্যে কোম্পানিরা কি করে 3টা মাথা বের করে দেয়, অর্থাৎ এই যে 2 মাথা শর্ট করে দেয়, এই 2 মাথা শর্ট করে দেয় করে এটাকে তারা নিউট্রাল বলে। নিউট্রাল পরের হিসাব, অর্থাৎ আমার কাছে এখন মোট 3টা তার আছে। এখন আমরা যেটা করব রেজিস্ট্যান্স কি সেটা জানবো, অর্থাৎ আমরা এর আগেও জেনেছি ফ্যান নিয়ে আমরা এর আগে ভিডিও করেছি কীভাবে ফ্যানটাকে ফরওয়ার্ডে ঘোরাতে হয়, কীভাবে রিভার্সে ঘোরাতে হয়, কীভাবে ক্যাপাসিটরটা সংযোগ হয়। এগুলো কিন্তু রিপিট হচ্ছে, তবে কিছু কিছু নতুন কনসেপ্টের জন্য ভিডিওগুলো আবার আসছে, এর আগে আমি শিখেছি। তো এখন যেটা করব আমরা মাল্টিমিটার একটা আঁকাবো। এই 3টা মাথা আমি আগে মাল্টিমিটারটা আঁকাই। এটা আমার একটা মাল্টিমিটার বা ক্ল্যাম্প মিটার হলে হবে। আপনার ওই রেজিস্ট্যান্স মোড থাকতে হবে, মেন কথা হচ্ছে রেজিস্ট্যান্স মোড থাকতে হবে। একটা হচ্ছে কমন পয়েন্ট, একটা হচ্ছে ধরে নিলাম রেজিস্ট্যান্স বা ভোল্টেজ পয়েন্ট। এখানে একটা নব আছে, এই নবে ঘোরায় সিলেক্ট করতে হয় নবটা। আমি ধরে নিচ্ছি নবটা রেজিস্ট্যান্স মোডে সেট করব, নবটা রেজিস্ট্যান্স মোডে সেট করব। এখন এই মোডটা সিলেক্ট হয়ে গেল রেজিস্ট্যান্স। এখন আমি যেটা করব, এই যে একটা তার, এটার সঙ্গে একটা প্রোপ লাগানো আছে, অর্থাৎ কাটা, আর আরেকটা হচ্ছে এটা কমন। দুইটা প্রান্ত। এখন আমি প্রান্তগুলো মাপবো রেজিস্ট্যান্স মোডে গিয়ে। ধরেন এটা আমার এ, এটা বি, এটা সি। এখনও এটার রেজিস্ট্যান্স মাপবো, এটার রেজিস্ট্যান্স মাপবো, আবার এই দুটার রেজিস্ট্যান্স মাপবো, অর্থাৎ রানিং কয়েলের রেজিস্ট্যান্স মাপবো, স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স মাপবো, এবং সিরিজের যে দুইটা আছে দুইটা রেজিস্ট্যান্স মাপবো। এখন দেখেন আমি যখন ধরেন এখানে কি কি রেজিস্ট্যান্স পাবো আমরা, দেখেন এ বি, তারপরে মাপবো বি সি, তারপর মাপবো এসি, এ সি, প্রত্যেকটারই আলাদা আলাদা রেজিস্ট্যান্স থাকবে। এখন রেজিস্ট্যান্স মোডে গিয়ে, আগে রেজিস্ট্যান্স মোডে অবশ্যই দিতে হবে, আমরা অটোতে রেজিস্ট্যান্স মোডে দিব। দেওয়ার পর এখন আমি যেটা করব, প্রথমে ধরেন আমরা এবি মাপি। এবি মাপতে গেলে প্রথমে আমরা এই প্রোপের সাথে একটা লাগালাম, আর এই প্রোপের সঙ্গে অর্থাৎ এটা লাগালাম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কি, এটা কার সাথে কার সংযোগ। দেখেন এই কয়েলটা এপার দিয়ে যাচ্ছে, এপার দিয়ে যাচ্ছে, এপার দিয়ে গিয়ে এপার দিয়ে সিরিজ হয়ে বিতে আসছে, অর্থাৎ এই রেজিস্ট্যান্স দুইটা সমন্বয়ে যত হবে তত। আমরা মাপতে গেলে বিভিন্ন ফ্যানের বিভিন্ন মাপ আসবে, তবে প্রায় কাছাকাছি মানটা যাবে। দেখুন মাপার পরে দেখা যাবে এখানে মানটা আসছে 330 ওহমের আশপাশে, অর্থাৎ এবিতে আমরা পেলাম 330 ওহম। এখন আবার মাপবো, এখন মাপবো কি বিসি। এখন বিসিতে মাপতে গেলে আপনি যদি এটা ইন্টারচেঞ্জও করে দিতেন, অর্থাৎ এই লালটা এপাশে লাগালেন, কালোটা এপাশে লাগালেন, একই মান দেখাবে, রেজিস্ট্যান্সের কোনো পজিটিভ নেগেটিভ নাই। এখন আমরা দেখেন কি মাপবো, বিসি, এই যে বিতে একটা লাগাবো আর সিতে একটা লাগাবো। এখানে আমার এখন মান আসবে প্রায়, যেহেতু এটা আমার রানিং কয়েল বিসি, মান আসবে প্রায় 162 আশপাশে, অর্থাৎ 162 ওহম। এটা 162 ওহম, অর্থাৎ বিসি মাপলে 162 ওহম। এবার মাপবো কি এসি, অর্থাৎ এটার সঙ্গে এটা, তাহলে এটা আমি মিশাই দিই, এখানে মিশাই দিয়ে এটা সরাসরি আমি এখানে লাগাইতে পারি। দেখা যাচ্ছে যে আমি এটা দিয়ে কানেক্ট করি। এখন আমি কি মাপছি, এ আর সি। এটা মাপলে আমি এখন দেখব প্রায় 172 ওহমের আশপাশে।
এটা বিভিন্ন ফ্যানের বিভিন্ন রকম হতে পারে, কারণ সব ফ্যানের স্পিড সেম থাকে না, সব ফ্যানের কয়েল সেম থাকে না, বড় হয় ছোট হয় বিভিন্ন মান, অর্থাৎ জাস্ট যে একটু যে ডিফার হয় মানটা সেটা আমি দেখাচ্ছি। এটা 100 এখন 72-এর আশপাশে দেখাবে, 172। আমরা যে মিটার দিয়ে এখন পরিমাপ করছি সেটা হচ্ছে ইউটি 201+, যেটা আমি ইলেকট্রিক্যাল সিরিজের জন্য আপনাদেরকে রিকমেন্ড করি আর কি। এখন আমরা মানটা তো পেলাম, এখন ক্যাপাসিটার কার সঙ্গে লাগাবো? যার বাধা সব থেকে বেশি তার সঙ্গে চোখ বন্ধ করে ক্যাপাসিটার লাগিয়ে দিবেন। যে দুইটা তারের মাঝখানে সব থেকে বাধা বেশি সেটার সঙ্গে ক্যাপাসিটার অপোজিট যে মাথাটা থাকবে সেটা সরাসরি নিউট্রাল। এখন আমি এই যে মাল্টিমিটারটা এটা মুছে দিই, মাল্টিমিটার আর লাগবে না, মাল্টিমিটার বলেন বা ক্ল্যাম্প মিটার বলেন, মাল্টি ফাংশন থাকলে মাল্টিমিটার বলা হয় আর কি। এই যে এখন এটার সঙ্গে এটা মিশাই দিই। এখন আমি কি বললাম, সব থেকে বাধা বেশি কি? এ বির 330 ওহম, এ আর বির 320 মানে 330 ওহম। তাহলে এটার সঙ্গে আমি চোখ বন্ধ করে ক্যাপাসিটার লাগিয়ে দিব। যে ক্যাপাসিটারটা লাগাবো সেটা আমার অবশ্যই 2.5 মাইক্রোফ্যারাড বা 350 ভোল্টের আশপাশে। আমি একটু ক্যাপাসিটারটা দেখাই আপনাদেরকে। যে ক্যাপাসিটারটা মূলত দেখতে এরকম হয়, তবে মনে রাখবেন যে এটা ক্যাপাসিটার, এখানে মানও দেওয়া আছে 2.5 মাইক্রোফ্যারাড। তো মনে রাখবেন আপনার ফ্যানটা যখন বয়স হয়ে যাবে 2-4 বছর, তখন ক্যাপাসিটারটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, তখন ক্যাপাসিটারটা চেঞ্জ করলে আপনার ফ্যানের স্পিড খুব বেড়ে যাবে আর কি। আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে আপনার এই ক্যাপাসিটারটা টেস্ট করে জানতে হবে, তার জন্য আমরা সামনে একটা ভিডিওতে শিখবো। আজকেও আমরা মোটামুটি একটা ধারণা নেব ক্যাপাসিটারটা টেস্ট করার। তাহলে এটা কি 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার, এটা 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার লাগাবো। এখন আমরা ফেজ দিব কোনটা? নিউট্রাল। আমি কি বললাম, ক্যাপাসিটার যে দুইটার সঙ্গে লাগাবো সেটার অপোজিট কোনটা? এটা হচ্ছে আমার সরাসরি হয়ে যাবে নিউট্রাল, আমার যে পাওয়ার সাপ্লাইয়ের নিউট্রাল। এখন ফেজ কোথায় দেব? ফেজ সবসময় আপনাকে স্টার্টিং কয়েলে দিতে হবে, অর্থাৎ যেটা রেজিস্ট্যান্স বেশি সেটাই হবে স্টার্টিং কয়েল। তাহলে স্টার্টিং কয়েল কোনটা? এটা এটাতে ফেজ দিয়ে দেব। এখন ফ্যানটা আপনার কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ এখন আমি যদি একটা বিষয় দেখাই আপনাদেরকে, এটা ধরেন একটা পাখা, আর এটা ধরেন আমার একটা ফ্যানটাও দেখাই। আচ্ছা, এটা ধরেন আমার একটা ফ্যান, এটা পাখা। এখন ফ্যানটা কোন দিকে ঘুরবে সেটাও তো আপনাকে জানতে হবে, তাই না? এই ফ্যানটা তো এটা সামনের দিক আর এটা পেছনের দিক, অর্থাৎ সামনের দিক থেকে ফ্যানটা ঘুরতে হবে এই দিকে, অর্থাৎ আপনার দিকে হয়ে কাউন্টার ক্লকওয়াইজ। আর আমি পিছন দিক থেকে যদি দেখি তাহলে সেটা ক্লকওয়াইজ। কাউন্টার ক্লকওয়াইজ কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? আপনার এই দিকে ঘুরে, দেখেন ঘড়ির কাঁটা এই দিকে ঘুরে, কিন্তু ফ্যানটা ঘুরবে এইদিকে, যে এরকম। তাহলে ঘড়ি কাঁটার অপোজিট দিকে। এখন অপোজিট দিকে কেন ঘুরতে হবে সেটা আমি দেখাই। এই যে ফ্যানটার পাখা যেটা করা হয়, যে পাখার এখানে একটা ভাঁজ করা আছে, এটা দেখেন ভাঁজ, এই ভাঁজে বাতাসটা ধাক্কা খায়। তাহলে কি ফ্যানটা আমাকে ঘোরাইতে হবে এই দিকে, অর্থাৎ এই দিকে ঘোরাইলেই বাতাসটা আপনার সামনের দিকে যাবে। এটাই হচ্ছে আমাদের মূল বিষয়, বাতাসটা দেওয়ার জন্য। এখন অনেকে কি করে, ফেজ যদি ক্যাপাসিটারের এখানে না দিয়ে ক্যাপাসিটারের যে রানিং কয়েল দিয়ে দেয়, তাহলে ফ্যানটা এখন ঘুরবে কোথায়? রিভার্স ডিরেকশান, অবশ্যই রিভার্স ডিরেকশানে চালাবেন না, ফরওয়ার্ডে চালাবেন ফ্যানটা। তাহলে আমরা কি করব, এখানে সরাসরি স্টার্টিং কয়েলের যেটা সেটাতে আমরা ফেজ লাগাবো। এখন কোনটা স্টার্টিং কয়েল কোনটা রানিং কয়েল কীভাবে বুঝবো? যে যেটার এটা কি এবি সব থেকে রেজিস্ট্যান্স বেশি, এখন স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স তুলনামূলক রানিং কয়েলের থেকে বেশি হবে, কিন্তু আপনার দুইটা সিরিজে থাকার থেকে কম হবে। তাহলে 330 অবশ্যই না, আর 330 না। এখন এতে এই 330 নাম কেন? কারণ এই দুইটা রেজিস্ট্যান্স সব থেকে বেশি, এই দুইটা বাদে এখন এটার সাপেক্ষে স্টার্টিং কয়েল কোনটা, এটার সাপেক্ষে রানিং কয়েল কোনটা সেটা আপনি দেখবেন। এখন স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্সটা বেশি, তার মানে এটা হচ্ছে আমার স্টার্টিং কয়েল, স্টার্টিং কয়েল যেটা এসি 172 ওহম যেটাতে দেখাবে 172 ওহমের আশেপাশে, সেটাতে আমরা সরাসরি ফেজ দিয়ে দেব। তাহলে ফ্যানটা আপনার
কাউন্টার ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, তখন ফ্যানটা বাতাস দিবে। তবে এটা যখন আপনি টেস্ট বোর্ডের মাধ্যমে করবেন তখন থিওরিটা একটু চেঞ্জ হবে, কারণ এখানে ইম্পিডেন্স বলেও যে একটা বিষয় আছে সেটা জানে না মানুষ। আর ইম্পিডেন্স কি সেটা এখন জানার বিষয় না, এটা অনেক অ্যাডভান্স লেভেলের চিন্তা, জানার দরকার নেই এখন ইম্পিডেন্স কি। এখন আমরা সরাসরি এই প্র্যাকটিক্যালটা দেখি, তারপরে আমরা সরাসরি টেস্ট বোর্ডের মাধ্যমে আমি ওটাও দেখাবো। টেস্ট বোর্ডই সবাইকে গণ্ডগোল পাকায় দেয়। মাল্টিমিটার আপনি একটা ইঞ্জিনিয়ার, আপনার একটা মাল্টিমিটার থাকা দরকার। আপনি ইঞ্জিনিয়ার যদি নাও হন, কেউ যদি আপনাকে ডিগ্রি না দেয়, আপনি যদি ভালো কাজ শিখতে চান, আপনার একটা মাল্টিমিটার থাকা দরকার। মাল্টিমিটার দিয়ে রেটিংগুলো মাপা শেখা দরকার। এই যে আমরা দেখলাম ফেজ, নিউট্রাল, রানিং কয়েল, স্টার্টিং কয়েল। আমরা যেটা করব, আবার শর্ট ব্যাখ্যা নিই, সব থেকে বেশি রেজিস্ট্যান্স যেটা, সেটার মাঝখানে ক্যাপাসিটার লাগাবো। তুলনামূলক কম কিন্তু সব থেকে কম না, সেটা হচ্ছে স্টার্টিং কয়েল। আর যেটা একবারে কম সেটা রানিং কয়েল। তাহলে স্টার্টিং কয়েলে আমরা ফেজ দিব, আর যেটা আমার কমন সেটা আমরা নিউট্রাল দিয়ে দেবো, ঝামেলা শেষ। এটা আমরা সরাসরি চলেন এখন প্র্যাকটিক্যালে দেখে আসি। প্রথমবার আমরা ফ্যানটাকে দেখব যে এটা দেখেন আমাদের ফ্যান, এটা 3টা তার আছে, দেখেন 1টা 2টা 3টা তার। আর এই যে ফ্যানটা দেখেন যদি এভাবে রাখি, আপনার দিক করে এটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতে হবে, অর্থাৎ এই দিকে ঘুরতে হবে। এটা একটা তথ্য। এটা হচ্ছে আমাদের মাল্টিমিটার, কাছ থেকে আমরা দেখব। এটা হচ্ছে ইউটি 201 প্লাসের মাল্টিমিটার, এটা আমি ব্যবহার করব। আর এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার। আমরা যেটা করব, এই যে মাল্টিমিটারেরটা রেজিস্ট্যান্স মোডে সিলেক্ট করব, সিলেক্টে চাপ দিয়ে অটোতে করে নেব, লাইটটা জ্বালিয়ে নেব, তাহলে দেখতে আমাদের সুবিধা হবে। এখন এই যে এভাবে রেজিস্ট্যান্স মাপা সম্ভব। তো এখন আমরা এটা দেখেন বিভিন্ন মানে সব তারের রেজিস্ট্যান্সগুলো মাপবো। প্রথমে হলুদের মানে লালের সঙ্গে আমি এই যে হলুদ ঠেকাবো, এখানে একটা রেজিস্ট্যান্স পাবো, দেখেন 172 ওহম। আবার লালের সঙ্গে নীল 164 বা 65 আশপাশে, এটা গেল। আবার আমি যদি হলুদের সাপেক্ষে নিই, এটা একটা মাপবো, অর্থাৎ এটা দেখি কত, হলুদের সাথে নীল 333 ওহমের আশপাশে, হলুদের সাথে লাল 171 ওহমের আশপাশে। তার মানে কি, হলুদের সঙ্গে নীলটাই আমাদের ক্যাপাসিটারের সংযোগ। 330 মানে সব থেকে রেজিস্ট্যান্স বেশি, তাই কি না? হ্যাঁ। এখন এই যে ক্যাপাসিটারের যে দুইটা প্রান্ত থাকে, দেখেন আমি কি বললাম, এটা রেজিস্ট্যান্স সব থেকে বেশি এই দুইটার। তাহলে আমি ক্যাপাসিটারের মধ্যে লাগিয়ে দিব, এভাবে জড়িয়ে দিলাম। আর অপোজিট মাথা যেটা, এখন দেখেন আমি ক্যাপাসিটারটা সংযোগ দেওয়ার পরে, অর্থাৎ এটা আমি একটু গুছিয়ে রেখে দিই, ক্যাপাসিটারটা সংযোগ দেওয়ার পরে এটা নিউট্রাল, এটা তো আপনারা জানেন। আবার আমি লাইটটা জ্বালিয়ে দিই। ক্যাপাসিটারটা অবশ্যই ডিসচার্জ অবস্থায় থাকতে হবে। আর এই যে এটা সাপেক্ষে এটা একটা ধরবো, দেখেন 172 ওহম। আর এটা যদি মাপি 164 ওহম। তার মানে যেটা রেজিস্ট্যান্স তুলনামূলক বেশি, অর্থাৎ 10 ওহম বেশি, সেটাতে আমরা ফেজ দিব, এটাতে ফেজ দিব, এটাতে নিউট্রাল দিব। তার জন্য প্রথমে যে আমরা এই প্লাগটা ব্যবহার করব, দেখেন এই যে প্লাগ দিয়ে আমরা পাওয়ার দিব, এটা নিউট্রালটা আমরা লালটা পেয়েছি, নিউট্রাল লাগিয়ে দিলাম। এখন ক্যাপাসিটারে, ঠিক আছে, তাহলে এই তারটা আমরা একটু ছিলে নিই। তো কোনটাতে লাগাবো, যেটা তুলনামূলক বেশি, এটার সাপেক্ষে এটা একটু বেশি, অর্থাৎ এটা আমাদের স্টার্টিং কয়েল। এখন দেখেন ফ্যানটা ঠিক ডিরেকশানে ঘুরে কিনা। এটা আমাদের সিরিজ লাইনে আমরা টেস্ট করব। সিরিজ লাইনে টেস্ট করতে হয়, তাহলে ভালো হয় আর কি। তাহলে সিরিজ লাইন আমি গত ভিডিওতে দেখিয়েছি কীভাবে বানাইতে হয়। এই যে সুইচের কানেকশান এভাবে শর্ট করলে জ্বলতে হবে। তাহলে এই প্লাগে আমরা সরাসরি যে ফ্যানটা লাগাবো। তো তার আগে আমরা একটু ভালোভাবে ধরতে হবে, এভাবে ধরলাম। ধরার পরে খুব সাবধানে স্যান্ডেল পরে কাজ করবেন। এই যে দেখেন, সুইচটা আগে অফ করে দিই। এখন দেখেন ঠিক ডিরেকশানে ঘুরছে কিনা সেটা একটু দেখার চেষ্টা করবেন। আমি কি বললাম,
এই ডিরেকশনে ঘুরতে হবে সেটা দেখেন। এই যে একটু খেয়াল করে দেখেন, আমার ডিরেকশনটা হতে হবে এই যে এই ডিরেকশন, তার মানে কি এই দিকে ঘুরতে হবে। তাহলে আমি একটু ভালো করে দেখাই, এই স্ক্রুড্রাইভার একটু বড় নিয়ে, এই যে একটু দেখেন ঠিকভাবে ঘুরছে কিনা। দেখেন আমি ধরতে পারছি না, একটু ভালো করে ধরলে একটু দেখেন ঠিক ডিরেকশনে ঘুরছে। দেখেন এইদিকে ঘুরছে, সুইচ দেওয়া মাত্রই এদিকে ঘুরছে। এখন ডিরেকশনটা আমি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমি সুইচটা প্লাগটা খুলে ফেললাম। এখন ক্যাপাসিটারের যে সংযোগটা দিয়েছিলাম ফেজ, এটা একবার এখানে ঠেকাবো, একবার এখানে ঠেকাবো। একটু দেখেন, প্লাগটাকে দিয়ে নিলাম, দেখেন প্লাগটা দিয়ে নিলাম। এখন যদি আমি এখানে ঠেকাই, এক সুইচটা দিয়ে নিই, হ্যাঁ এখানে ঠেকালে দেখেন এদিকে গেল, আর এখানে ঠেকালে এদিকে গেল, অর্থাৎ আমরা ডিরেকশনটা কন্ট্রোল করতে পারছি। তো আমরা খুব সুন্দরভাবে বিষয়টা দেখলাম, ফরওয়ার্ডে ঘোরাতে হয় কীভাবে, রিভার্সে ঘোরাতে হয় কীভাবে। আমরা এটা সবসময় মাল্টিমিটার দিয়ে মেপে, যেটা তুলনামূলক রেজিস্ট্যান্সটা একটু বেশি সেটাতে আমরা ফেজ দিব, আর যেটা অপোজিট থাকবে সেটা নিউট্রাল দেব। আমি যা ব্যাখ্যা করলাম সেই অনুযায়ী প্র্যাকটিক্যালটা দেখালাম। ভিডিওটা অনেক লম্বা হওয়ার কারণ হচ্ছে অনেক জটিল বিষয়টা অনেক সহজভাবে আপনাদের কাছে তুলে ধরা। আমরা টেস্ট বোর্ড কীভাবে তৈরি করতে হয় সেটা শিখেছি, সেটা আবারও একটু রিপিট করি। টেস্ট বোর্ডটা আঁকিয়ে আমরা টেস্টটা করব। এটা মাল্টিমিটারের ডাটা, এটা আমি আলাদা রাখলাম। এখন ধরেন আমি একটা টেস্ট বোর্ড বানাবো, সেক্ষেত্রে প্রথমে আমরা টেস্ট বোর্ডের ডায়াগ্রামটা আঁকাই। এটা ধরে নিলাম আমার ফেজ, এটা আমার ফিউজ, এটা আমার সুইচ, এটা আমার ল্যাম্প ইনক্যান্ডিসেন্ট, আর এটা হচ্ছে আমার সকেট, 2 পিন সকেট। আর সকেটের অপোজিট প্রান্তে আমরা সরাসরি নিউট্রাল দিয়ে দেবো, নিউট্রাল। তাহলে এটা কি, এটা ফিউজ, এটা সুইচ, এটা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প হচ্ছে যে এটা হচ্ছে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, সেটা আমি বলেছি। এই সিরিজটা যারা সম্পূর্ণ দেখছে সিরিয়াল ওয়াইজ, তারা এগুলো সব কিছুই জানে আর কি। এই সকেট থেকে আমরা চালাবো। এই সকেট থেকে এখন প্লাগ লাগিয়ে, অর্থাৎ 2 পিন প্লাগ লাগিয়ে আমি কানেকশানটা দেখাই। এটা আমার 2 পিন প্লাগ, এখানে যে এই প্লাগটা সকেটের মধ্যে ভরে দেব। এটা কিন্তু সকেট, হ্যাঁ এটা আমি সকেট, আর একটা প্লাগ আমি একটু লিখে দিই। এটা হচ্ছে সকেট, আর এটা হচ্ছে প্লাগ, 2 পিন প্লাগ। এখন দেখেন এখান থেকে 2টা তার, এই যে একটা লাল তার আর একটা কালো তার বের হবে। 2টা তারের সাপেক্ষে আমি ব্যাখ্যাটা করব। এই 2টা তারের মাধ্যমে আমি ব্যাখ্যাটা করব, মানে এটা টেস্ট করব আর কি। তাই এটা আমি আরেকটু বড় করে দিই। বিষয়টা একটু খেয়াল করে দেখবেন, এইখানে আমাদের থিওরিটা সবার গন্ডগোল পেকে যায়, এখানে ইম্পিডেন্স থাকে। তো এখন দেখেন আমার এ বি, এখন এই যে এটা কালো কালি দিয়ে লিখেছি, এটা মাল্টিমিটারের ডাটা, মাল্টিমিটার ডাটা। এবার যেটা আমি করব নীল কালি দিয়ে যেটা করব সেটা হচ্ছে আমাদের, ধরে নিচ্ছি নীল কালি না দিয়ে আমি সবুজ কালি দিই। সবুজ কালি দিয়ে আমি এখন এখানে রেটিংগুলো লিখব, এ বি, তারপরে হচ্ছে বিসি, বি সি, তারপরে এসি, এ সি। এখানে আমরা কিছু রেটিং লিখব, অর্থাৎ সিরিজ লাইটের মাধ্যমে। এখানে এখন দেখেন বিষয়টাকে, সিরিজ লাইনটাই আমি ব্যাখ্যা করি, বা টেস্ট বোর্ডটা সুইচটা যখন অন থাকবে, যখন আমি এই যে প্লাগে কোনো বাধা তৈরি করব তখন লাইটটা জ্বলবে। যত বেশি বাধা হবে তত লাইটটা কম জ্বলবে, আর বাধার পরিমাণ
যখন বেড়ে মানে কমে যাবে তখন লাইটটা বেশি জ্বলবে, অর্থাৎ এখানে বাধা দিয়ে আমি লাইটটার ব্রাইটনেস কম বেশি করতে পারছি। সিরিজ লাইট বা টেস্ট বোর্ড দিয়ে খুব সহজেই কোনটাতে ক্যাপাসিটার লাগানো হবে সেটা বের করা সম্ভব, কিন্তু কোনটাতে ফেজ দিবেন সেটা বের করতে গেলে আপনার একটু জটিলতা তৈরি হবে। সেটা দেখেন, এখন আমি ধরে নিচ্ছি যে এগুলা তার এখন নাই, আমার ফ্যানের 3টা তার, যে ফ্যানের এগুলো ফ্যানের দেখেন 3টা তার থাকে, এই যে ফ্যানের 3টা তার, একটা সিলিং ফ্যানের থাকে 3টা তার বের করা থাকে। এই তার অনুযায়ী এখন আমি ঠেকাবো। দেখেন, মনে করেন এই যে এটার সাথে একটা ঠেকালাম আর 20 সাথে আছে, এটা অন্য কালি দিয়ে করি তাহলে ভালো হবে। 20 সাথে আরেকটা তার ঠেকালাম। এখন কি মাপছি? এ বি যখন মাপবো তখন আমার দেখাবে হচ্ছে সব থেকে কম আলো, সব থেকে কম আলো। সব থেকে কম আলো কি? এই লাইটটা সব থেকে কম আলোতে চলবে। এখন আমি আবার এই তারটা মুছে দিলাম, আবার আমি মাপবো। এবার সব থেকে বেশি আলো কোনটাতে হবে? যখন আমি বাধা কম বা বাধা বেশি, এটা থিওরি অনুযায়ী কী হওয়া উচিত? এটার বাধা সব থেকে কম, এটার বাধা বেশি, এটার কয়েলটা বড়, এটার কয়েলটা ছোট। তার মানে কি সব থেকে বাধা বেশি কোনটা? স্টার্টিং কয়েল। আর রানিং কয়েলে সব থেকে বাধা কম হওয়ার কথা। এটাই তো আপনার একমত, রানিং কয়েলে সব থেকে বাধা কম, তার মানে এটাতে সব থেকে ব্রাইটনেস অনুযায়ী সব থেকে আলো বেশি হওয়ার কথা, কিন্তু না, এখানে ইম্পিডেন্স বলে বিষয় আছে, ভেতরে লুপ আছে, সেই জন্য ইম্পিডেন্স আলাদা হওয়ার কারণে আপনার যেটা দেখাবে যখন আপনি এই যে আপনি যখন স্টার্টিং কয়েল মাপবেন তখন বেশি আলো, অর্থাৎ সব থেকে বেশি আলো আপনার এই যে স্টার্টিং কয়েলটা, এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা যখন আপনি মাপবেন, অর্থাৎ এটা আর এটা যখন মাপবেন, অর্থাৎ এ আর সি যখন মাপবেন তখন সব থেকে বেশি আলো, এটা সব থেকে বেশি আলো। আমি একটু লিখে দিই, সব থেকে বেশি আলো। আর মাঝামাঝি কোনটা? মাঝামাঝি এখন রানিং কয়েল মাপলে আমরা মাঝামাঝিটা পাবো, এটা যখন মাপবো তখন আমরা পাবো মাঝামাঝি আলো, মাঝামাঝি আলো। এটা কেন হয় এই ব্যাখ্যাটা যদি আমি এখন করি, প্রত্যেকের মাথা আওলায় যাবে, কারণ এখানে ভেক্টরের বিষয় আছে। আমি আবারও বললাম, ফেজ অ্যাঙ্গেল, ভেক্টর, তারপরে আপনার এসিকে খুব ভালোভাবে না জানলে এই বিষয়টা আপনি খুব ভালোভাবে বুঝবেন না। এখন শুধুমাত্র এটা একটু বুঝে নেন, সব থেকে বেশি আলো যেটা সেটা হচ্ছে স্টার্টিং কয়েল। সব থেকে কম আলো যে দুটো প্রান্ত সেটা কি? সেটা স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের সিরিজ, অর্থাৎ সব থেকে কম আলো যেটা, অর্থাৎ সব থেকে কম আলো আমরা কিসে পাবো? এখানে অনুযায়ী সিরিজ ল্যাম্পের মাধ্যমে যখন আমরা দেখছি সব থেকে কম আলো কোনটা, সব থেকে কম আলো আমরা এই যে আলো অনুযায়ী এখন আমরা কানেকশন করব। ক্যাপাসিটার সংযোগটা শিখে নেন, দেখেন টেস্ট বোর্ডের মাধ্যমে আমি সব থেকে আলো যেটা কম সেটা ক্যাপাসিটারের জন্য রাখবেন, অর্থাৎ আমার এই দুইটা ক্যাপাসিটার, এটা আর এটাতে আমার ক্যাপাসিটার লাগাইতে হবে, অর্থাৎ ক্যাপাসিটারটা আমি আঁকিয়ে রাখি, সংযোগ এখন দেব না, সংযোগ পরে দেব। এটা 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার। এখন এটা কি নিউট্রাল, যে দুইটা সব থেকে বাধা কম সে দুইটা বাদে যেটা থাকবে সেটা নিউট্রাল, এটা আমার নিউট্রাল পাওয়ার দিয়ে দিলাম, এরকম আর কি পয়েন্ট করে রাখলাম। এখন এটা সাপেক্ষে এটাতে একবার টেস্ট বোর্ড ধরবো, এটাতে একবার টেস্ট বোর্ড ধরবো। এখন সব থেকে কম আলো যেটা, এসে সব থেকে কম আলো এটা ক্যাপাসিটারের। এখন সব থেকে বেশি আলো কোনটা? সব থেকে বেশি আলো হওয়ার কথা
তুলনামূলক কি রানিং কয়েলে বেশি আলো হওয়ার কথা, কারণ এর রেজিস্ট্যান্স কম। এর রেজিস্ট্যান্সটা আমার কত পেয়েছি এখানে দেখেন, আমরা একটু লিখে দিই। রানিং কয়েলের রেজিস্ট্যান্স আমরা পেয়েছি হচ্ছে 162। স্টার্টিং কয়েলে আমরা পেয়েছি 172-এর আশপাশে, 172 ওহম, এটা 62 ওহম। তাহলে রানিং কয়েলের রেজিস্ট্যান্স কম, রানিং কয়েলে তো সব থেকে বেশি আলো হওয়ার কথা, কিন্তু এখানে ইম্পিডেন্সের কারণে স্টার্টিং কয়েলে আলো সব থেকে বেশি, অর্থাৎ সব থেকে আলো বেশি যেটা থাকবে সেটাতে আমরা সরাসরি ফেজ দিয়ে দেবো। তাহলে সব থেকে আলো বেশি আমরা এই পয়েন্টে পাবো, এটাতে আমরা ফেজ দিয়ে দেবো। অর্থাৎ ক্যাপাসিটরটাকে সংযোগ করতে হবে, সংযোগ করার পরে আমাদের ফেজ দিতে হবে। তাহলে ফেজ কোনটা সব থেকে আলো বেশি এটাতে, তাহলে এটা আমরা ফেজ দিয়ে দেবো। এখন মানুষ যে ইলেকট্রিশিয়ান বা মিস্ত্রিরা যেটা কি মনে করে, মিস্ত্রিরা মনে করে আলো তো সব থেকে বেশি মানে কি সব থেকে রেজিস্ট্যান্স কম। এই বিষয়টা ব্যাখ্যা করা আসলে কঠিন। সব থেকে কম আলো সেক্ষেত্রে এটা ঠিক আছে, সব থেকে কম দুইটা কয়েলের সিরিজে থাকে, এই জন্য অতিরিক্ত রেজিস্ট্যান্স বেশি, এই জন্য আলোটা একবারে কমে গেছে। যখন একটা কয়েল 162 ওহম, যখন আরেকটা কয়েল 172 ওহম, অর্থাৎ 10 ওহমের ডিফার আছে, কিন্তু এখানে ইম্পিডেন্সের কারণে বা তারের গেজ বলেন বা ভেতরে ইম্পিডেন্স বলেন, এগুলার কারণে সব থেকে যেটা বেশি আলো দিচ্ছে সেটারই বাধা বেশি ধরে নিতে হবে। আমি জানি বিষয়টা অনেক আপনাদের কাছে গোলমেলে মনে হচ্ছে, কারণ এরকম টপিক এর আগে আপনারা কখনো পাননি। একটু খেয়াল করে দেখেন, সব থেকে কম আলো, কারণ কি এই যে এটার কম আলো একটার সাথে আরেকটা সিরিজে আছে, অতিরিক্ত রেজিস্ট্যান্স বেশি হয়ে গেছে, এই জন্য ওটা আলাদা রাখলাম। আর অপোজিট যেটা থাকবে নিউট্রাল। এখন নিউট্রালের সাপেক্ষে ধরে যেটা সব থেকে বেশি আলো হবে সেটা স্টার্টিং কয়েল, আর যেটা সব থেকে কম আলো হবে সেটা রানিং কয়েল। কিন্তু মাল্টিমিটার অনুযায়ী সেটা উল্টা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ইম্পিডেন্সের কারণে, আর এখানে তো সিরিজ ল্যাম্প ব্যবহার করছি, দুইটা লোড আলাদা আলাদাভাবে কারেন্ট ভাগ হওয়ার বিষয়গুলো আছে, সেক্ষেত্রে এত জটিল এখন যাওয়া যাবে না। মেন কথা সব থেকে সিরিজ ল্যাম্পের মাধ্যমে সব থেকে আলো যেটা বেশি সেটা স্টার্টিং কয়েল, আর সব থেকে কম আলো যেখানে পাবেন সেটা হচ্ছে স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের মাঝামাঝি। তো চলেন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি। এই যে আমাদের টেস্ট বোর্ড দিয়ে আমরা এখন টেস্ট করব। এই যে টেস্ট বোর্ডে যদি লাগাই, সুইচটা যদি অন থাকে সেক্ষেত্রে জ্বলছে। এখন আমরা যেটা করব, প্রথমে টেস্ট বোর্ড দিয়ে ক্যাপাসিটারটা ঠিক আছে কিনা সেটা চেক করব। দেখেন এটা আমাদের ক্যাপাসিটার, যে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে 2.5 মাইক্রোফ্যারাড আর ভোল্টেজ লেখা আছে 350। তো এটা আমরা টেস্ট করব। তার জন্য ক্যাপাসিটারের সঙ্গে এটা এই আমরা 10 সেকেন্ডের মতো ধরে রাখলাম, কিছুক্ষণ ধরে রাখবে, একটু বেশি সময় ধরে রাখলে ভালো হয় আর কি কয়েকটা সাইকেল যায় আর কি। তো এখন আমরা এই ক্যাপাসিটারটা চার্জ হয়ে গেছে, এটাতে হাত ঠেকানো যাবে না, হাত ঠেকলে শর্ট করবে। যে কোনো একটা লোহার জিনিস নিয়ে আমরা এই যে ঠেকালাম, পটাশ করে আওয়াজ হলো, আর হবে না, একবারই হবে। আবার দেখেন জিনিসটা আরেকবার দেখাই, আমি টেস্ট বোর্ড নিয়ে ক্যাপাসিটারটা চার্জ করব, চার্জ করলাম, দিয়ে আমি ক্যাপাসিটারটা আবার এভাবে ঠেকাবো। জোরে যদি আওয়াজ হয় তাহলে বুঝতে হবে ক্যাপাসিটারটা ভালো আছে। একটা ক্যাপাসিটার যখন অনেক দিন বয়স হয়ে যাবে তখন এই ফায়ারিংটা আর অত জোরে হবে না, দেখা যাচ্ছে যে একবারে ফায়ারিং হচ্ছে না, তাহলে বুঝতে হবে ক্যাপাসিটারটা একবারে নষ্ট হয়ে গেছে। ফায়ারিংয়ের পরিমাণ যদি কম হয় তাহলে বুঝতে হবে একটু ড্যামেজ হয়েছে। তো এটা ফায়ারিং করে দেখতে হয়। আর মাল্টিমিটারের মাধ্যমে দেখা সম্ভব, যেটাতে ক্যাপাসিটেন্স মাপা যাবে সে মাল্টিমিটার দিয়ে চেক করতে হবে, অর্থাৎ ফ্যারাডে ক্যালকুলেট করে সে দেখে নেবে যে আসলে ঠিক আছে কিনা, কত ফ্যারাডে আছে বা কত ফ্যারাডে দিচ্ছে। তো যাই হোক, এখন ক্যাপাসিটারটা পাশে রাখি। এই যে আমার টেস্ট বোর্ডটা, খুব সাবধানে আমি এটার সাথে কানেক্ট করব, আমার হাত খুব ঘামা, খুব ভয় লাগে। এই যে এখন আমরা সব থেকে কম আলো কোনটা খুঁজবো, আমি একটু কাছে নিই। তার মানে এই নীলের সঙ্গে হলুদ সব থেকে কম আলো, নীলের সঙ্গে হলুদ সব থেকে কম আলো। এখন এই দুইটা ক্যাপাসিটরের কানেকশন হলে এটা কি নিউট্রাল, এখন নিউট্রালের সাপেক্ষে আমার আলোটা দেখতে হবে। দেখেন আমি যেটা ব্যাখ্যা করেছি, যে একটু দেখেন আলোটাও দেখেন এবার, যে এটাতেও ঠেকাচ্ছি, এটাতেও ঠেকাচ্ছি, অর্থাৎ বিষয়টা ঠিক এরকম। সব থেকে আলো যেটা বেশি সেটা আমার ফেজ দিতে হবে, অর্থাৎ সব থেকে আলো বেশি নিউট্রালটা লাল ধরে
আলো বেশি সব থেকে কোনটা? হলুদে। তাহলে হলুদে আমরা সরাসরি ফেজ দিব। তার আগে আমরা কি করব, এই যে হলুদের সঙ্গে নীল যেহেতু সব থেকে কম আলো, সেটার সঙ্গে আমি ক্যাপাসিটার লাগিয়ে দেব। এটা টেস্ট বোর্ড অনুসারে। এটা হয়ে গেল। আর এটা এরকম। এখন দেখেন এই যে অপোজিট যে প্রান্তটা আছে এটা কি? নিউট্রাল। এখন এই লালটা আমার প্লাগের ফেজ কোথায় দেব? সব থেকে আলো বেশি কোনটা? সব থেকে আলো বেশি আমরা কোনটা পেলাম? হলুদে। তাহলে আমরা হলুদের পাশে লাগিয়ে দেব, সুন্দর করে হলুদের পাশে লাগিয়ে দেব। এখন একটু দেখেন এই জিনিসটা দেখেন, এটা কি ডিরেকশন? এইদিকে মানে কি? এদিকে মানে আমি এখানে একটা অ্যারো দিয়ে দিয়েছি, এদিকে ঘুরলে বুঝতে হবে ফ্যানটা ঠিক ডিরেকশনে ঘুরছে, বা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। উপর থেকে দেখলে মনে হবে ঘড়ি কাঁটার দিকে, আর আমার তল থেকে হিসাব করতে হবে। এই যে আমি ফেসবোর্ডের সুইচটা অফ রাখলাম, এটা এইভাবে রাখলাম। এখন আমি এই যেভাবে রাখবো, অ্যারোটা সবাই ফলো করে দেখবেন, যে অ্যারোটা এইদিকে ঘুরতে হবে। এই যে ঘুরছে। এখন আমি যদি টেস্ট বোর্ডে না লাগিয়ে সরাসরি ডিরেক্ট ফেজে লাগাই, তাহলে ফ্যানের স্পিড অনেক বেড়ে যাবে, যে অনেক বেড়ে গেল। তো আমরা দুটা পদ্ধতিতে শিখলাম। এই দুইটা পদ্ধতি অনেকে ভুলভাবে ব্যাখ্যা করে, আমরা থিওরিতে দেখলাম আসলে বিষয়টা কি হয়। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, চলেন আমরা কিছু কথা বলে ভিডিওটা শেষ করি। আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম সব কিছু ডিটেলসে, এবং সচরাচর মানুষ যে ভুলটা করে সেটাও আমি শুধরে দেওয়ার চেষ্টা করলাম। মানুষের ভুল হওয়ার কারণ আছে, কারণ এরা ম্যাথ জানে না। এখানে সব রকম মানে ক্যালকুলেশনকে একত্র করে একটা ডাটা বের হয়, সেটা সবাই রিলেটেড করতে পারে না। হ্যাঁ, আমারও ভুল হতে পারে, তবে আমি অনেক রিসার্চ করার পরে এই তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। যদি কোনো রকম ভুল থাকে তাহলে লিখে জানাবেন, এবং এভিডেন্স সহকারে প্র্যাকটিক্যালে আপনারা প্রমাণ আমাদেরকে যদি দেখান, তাহলে আমরা আপনাদেরটা মেনে নিয়ে আমরা আবার নতুন করে ভিডিও করে আবার আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ আমি চাই না আমার মাধ্যমে কোনো মানুষ ভুল শিখুক। তবে খুব সহজ বাংলায় যদি কথা বলি, আপনি যদি বের করতে পারেন কোনটাতে ক্যাপাসিটার লাগাইতে হবে, তারপরে অপোজিটটা তো নিউট্রাল হয়ে গেল। এখন ফ্যান এপাশে দিলে এপাশে ফেজ দিলে ফ্যানটা এক ডিরেকশানে ঘুরবে, এপাশে দিলে আরেক ডিরেকশানে ঘুরবে। আপনার যে ডিরেকশানেই ঘুরুক, বাতাস তো আপনাকে পেতে হবে। বাতাস যদি পান তাহলে বুঝতে হবে আপনার কানেকশানটা ঠিক আছে। যদি বাতাস না পান, বাতাসটা যদি উপরের দিকে যায়, তাহলে বুঝতে হবে আপনার কানেকশানে কোথাও গন্ডগোল আছে। এর থেকে ভালো মানে লজিক তো আর হয় না, তাই না? তো তারপরও আমি চেষ্টা করব খুব ভালো ভালো তথ্য আপনাদেরকে দেওয়ার, যেগুলো প্রয়োজন। আর আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার। আমার সাবজেক্ট ছিল মেকাট্রনিক্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, পাওয়ার, কম্পিউটার, মেকানিক্যাল। এগুলো নিয়ে আমাকে সব কিছু কাজ করতে হয়, আর আমার এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। আমি বলেছিলাম এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম এমন একটা সিরিজ যেটা একবারে বেসিক ইলেকট্রিক্যাল থেকে শুরু করে সর্বোচ্চ মানে ইন্ডাস্ট্রির পর্যায়ে যাবে আর কি। ইলেকট্রনিক্স যারা বেসিক থেকে অ্যাডভান্সে শিখতে চান তাদের জন্য আলাদা সিরিজ আছে, আর যারা রোবোটিক্স শিখতে চান তাদের জন্য আলাদা সিরিজ। তো বিভিন্ন সিরিজ আকারে আমি শেখানোর চেষ্টা করি এই জন্য, কারণ একটা জানলে পরেরটা জানতে সুবিধা হয়। আমি মনে করি যে আমি একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল নিয়ে যাব, সেজন্য একেবারে বেসিক থেকে সহজ সহজ বিষয়গুলোর মাধ্যমে আস্তে আস্তে ডিপে যাওয়ার চেষ্টা করি। কারোর সাথে আমি তুলনা করে মানে কোনো কিছু দেই না যে অন্য কোথাও থেকে আগে শিখে আসতে হবে তারপরে এটা শিখতে হবে, এরকম কনসেপ্টগুলো আমি নেই না আর কি। আমি মনে করি যে আমি যেটা শিখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত শিখিয়ে নিয়ে যাব একেবারে হাত ধরে। আর আপনারা হয়তোবা এখন খুব ভালো করে জানেন মিস্টার আর্ডিনো শুধুমাত্র একটা এডুকেশন সিস্টেমের প্ল্যাটফর্ম না, এটা এডুকেশন সিস্টেমের পাশাপাশি বাংলাদেশের যে কোনো প্রান্তে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হার্ডওয়্যার রিলেটেড সব কিছু প্রোভাইড করে। অর্থাৎ মিস্টার আর্ডিনো নামে একটা অনলাইন শপ আছে যেটা আমার নিজের। আমি গোটা বাংলাদেশ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হার্ডওয়্যার, রোবোটিক্স রিলেটেড সব কিছুই হোম ডেলিভারি করি। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। আজকের ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে গেছে, কারণ আজকের টপিকটা অনেক বড় ছিল আর অনেক গুরুত্বপূর্ণ টপিকগুলো ছিল। এই টপিকগুলো নিয়ে সচরাচর সবাই ভিডিও করে না, সেই জন্যই আমি মনে করি এটা আপনাদের শেখার প্রয়োজন আছে। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার।